আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশে অর্ধেকের বেশি পথশিশুর জন্ম সনদ নেই, এমনকি তারা জানে না বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র আছে কিনা। ফলে মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত হয়ে এই শিশুরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ইট পাথরের ব্যস্ত এই নগরীতে ভোর থেকেই কারো কারো শুরু হয় বেঁচে থাকার লড়াই। এদের মধ্যে শিশুও আছে। প্রচলিত শব্দে এরা পথশিশু, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই কোনো আপনজন। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প চাইল্ড সেন্সিটিভ চাইল্ড প্রোটেকশন ইন বাংলাদেশ এর তথ্য বলছে, দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ, যার মধ্যে 58.2%-এরই কোনো জন্ম সনদ নেই। স্কুলে গেছিলাম, ফিরে দিছে কাটে লাগা। স্কুলে ভর্তি হইতে পারতাছি না আমার জন্ম নিবন্ধন না থাকার কারণে। জন্ম কাগজ না থাকার লাগে স্কুলে ভর্তি হইতেছে না। এই যে সরকারি থেকে সমস্যা হইতেছে, পারতাছি না। জন্ম নিবন্ধন না থাকার কারণে এই সকল শিশুরা রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ এবং আধুনিকায়ন করার জন্য। পথশিশুদের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকার নিশ্চিতের প্রধান বাধা অভিভাবক না থাকা। তবে কোনো সংস্থা যদি অভিভাবকের দায়িত্ব নিয়ে জন্ম নিবন্ধন করে, তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিবন্ধনের আওতায় আনতে সুবিধা হবে। এনজিওদের মাধ্যমে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না আসে, তাহলে এটা করাটা একটু ডিফিকাল্ট, কারণ এরা স্ক্যাটার থাকে এবং এদের জন্য গিয়ে ওই জায়গায় গিয়ে ওরা যেখানে থাকে সেই জায়গায় গিয়ে এই সার্ভিসটা দেওয়া সম্ভব না। আমরা যেমন যখন ভ্যাকসিনেশন করি, ভিটামিন এ ক্যাপসুল ভ্যাকসিনেশন অথবা অন্য ভ্যাকসিনেশন করি, আমরা বিভিন্ন মোবাইল মোবাইল টিমের মাধ্যমে ওদেরকে রিচ করি, কিন্তু জন্ম নিবন্ধনকরণটা আসলে সেই সার্ভিসটা ওইভাবে গিয়ে করা যায় না। জন্ম নিবন্ধন না থাকায় এই শিশুরা বড় হয়ে চাকরি, ব্যাংকিং সুবিধা বা রাষ্ট্রীয় সেবা পাবে না। ফলে তারা ঢুকে পড়তে পারে অপরাধ জগতে। এছাড়া অনেকে এই বয়সেই জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। পরিবহন, বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় দেখা দিয়েছে গ্যাস সংকট। এর মধ্যে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক সহ বেশ কিছু কলকারখানার উৎপাদন। এতে উৎকণ্ঠা আর অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার। গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার করে খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 5 ঘন্টা হয়েছে তেলের গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। বন্ধ, অচল, মাল নিচ্ছে না, ডাইং বন্ধ। বিদ্যুৎ আসলে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় 70% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছে না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনএস ছিল 30 PSI থেকে 25 PSI এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যতটুকু জানি যে বাড়ি থেকে স্টাফরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট।
কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বিভিন্ন অঞ্চলের মতো দিনাজপুরেও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহর থেকে গ্রাম সবখানেই সমানতালে চলছে বিদ্যুতের লোডশেডিং। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় 24 ঘন্টায় কতটা সময় লোডশেডিং চলছে, জনজীবনের প্রভাব নিয়ে আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন যে সারা দেশে দিনাজপুরেও যে ঘন ঘন লোডশেডিং আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে 1 ঘন্টা বিদ্যুৎ থাকছে, আবার 1 ঘন্টা বন্ধ থাকছে। এরকম করেই কিন্তু গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে। আর গ্রামের কথা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে করে মানুষের যে স্বাভাবিক কর্মজীবন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে কৃষিকাজের অনেক ক্ষেত্রে যে কৃষিকাজেও বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে কিছু কিছু অঞ্চলে শ্যালো মেশিন চালিত যে কৃষি জমিতে পানি সেচ দিতে হচ্ছে, সেখানে কিন্তু বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তার কারণে বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছে না, ফলে তাদের যে মোটর রয়েছে সেই মোটর কিন্তু ঠিক মতো চালাতে পারছে না। এবং কৃষিকাজের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটছে। পাশাপাশি আমরা দেখেছি যে গ্রামগঞ্জের যে পোল্ট্রি ফার্মগুলো রয়েছে, সেই পোল্ট্রি ফার্মগুলোতে কিন্তু বিদ্যুতের কারণে ফ্যানের প্রয়োজনীয়তা রয়েছে। ফ্যান ঠিক মতো না ঘোরার কারণে সেখানে অনেক মুরগি সমস্যা হচ্ছে। কোনো কোনো জায়গায় মোটর চালিত বা বিভিন্ন চালানোর হচ্ছে, সেটা কিন্তু আসলে অনেকটা সমস্যা হচ্ছে। পাশাপাশি শহরে যদি কথা বলি আপনাকে, ছোট ছোট যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই 1 ঘন্টা চলছে, আবার 1 ঘন্টা বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে উৎপাদনের ব্যাঘাত ঘটছে। সব মিলে সন্ধ্যার পরে বিদ্যুতের চরম ঘাটতি দেখা যায় এবং রাতে 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত বিদ্যুৎ চলে যায়। এতে করে মানুষের রাতের ঘুম অনেক পর্যন্ত কিন্তু হারাম হয়ে গিয়েছে। অনেকে কিন্তু অভিযোগ করছে, তারা বলছে যে এই রাতের এই প্রচন্ড গরম এখন এই এলাকায় চলছে। এই গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ঠিক মতো পাখা বা ফ্যান না ঘোরার কারণে মানুষের যে রাতের ঘুমটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না। সব মিলে আপনাকে বলতে পারি যে মানুষের এই ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি দিনাজপুরের যে ন্যস্ত নির্বাহী প্রকৌশলী রয়েছেন আহসান হাবিব, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি বলেছেন যে দিনাজপুর শহরেই শুধুমাত্র আজকের দিনে 51 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তিনি এখন পাচ্ছেন 36 থেকে 37 মেগাওয়াট বিদ্যুৎ এবং এই বিদ্যুতের প্রায় 13 থেকে 14, কোনো কোনো সময় 20 মেগাওয়াট বিদ্যুৎ শহরের জন্য ঘাটতি হচ্ছে। এবং কোনো তিনি বলেছেন যে কোনো সাইট বন্ধ রেখে আবার কোনো সাইট চালু করতে হচ্ছে। এভাবেই সে কোনো রকম করে এই লোডশেডিং এর যে একদিকে লোডশেডিং দিতে হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ চালিত হচ্ছে। এভাবেই আসলে গত কয়েকদিন ধরে এই চিত্র দিনাজপুরের জেলায় সর্বত্রিকভাবে বিরাজ করছে। সুমনা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত সাভারের শ্রাবণ গাজীর পরিবারে এখনও কাটেনি শোক। মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া শ্রাবণ দেশে ফিরে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। শ্রাবণ গাজীর স্মৃতি রক্ষায় কোনো সড়ক বা স্থাপনার নামকরণের দাবি তার পরিবারের। গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 5 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা ও মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন সাভারের শ্রাবণ গাজী। ওই দিন দুপুরে সাভারের নিউ মার্কেট ও পাকিজা এলাকায় পৌঁছালে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ছেলেকে হারিয়ে আজও থামেনি তার বাবা মায়ের আহাজারি। সন্তানের স্মৃতি ধরে রাখতে শ্রাবণের নামে একটি রাস্তা বা সরকারি স্থাপনা নামকরণের দাবি তার পরিবারের। আমার ছেলে শহীদ হয়েছে, এ তো প্রায় 2 বছর হতে যাচ্ছে। আর 4-5 দিন পরে হয়তো 2 বছর হয়ে যাবে। এই 2 বছরের ভিতরে আমরা সেরকম কিছুই পাইলাম না, কারণ তাদের স্থায়ীভাবে কোথাও একটা স্মৃতি করে রাখবেন সেই ধরনের কিছু একটা আজ পর্যন্ত হলো না। আশায় ছিলাম যে সরকার ক্ষমতা আছে, আমাদের সন্তানের বিচার হইব, কিন্তু আমাদের তো বিচার তো দূরের কথা, আমাদের মামলার কোনো নামই নাই। আর তারপর আশায় ছিলাম যে সন্তানরা তো আর পাবো না, যে সন্তানের বিচারটা যদি আমরা দেখে যেতে পারতাম, তারপর আত্মার মধ্যে একটু শান্তি পাইতাম।
2টা বছর পার হয়ে গেছে, কোনো কিছু দেয় না। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু শ্রাবণ গাজীর পরিবারের সবাই যেন থমকে আছে। সন্তান হারানোর শোক আর বিচারের অপেক্ষায় দিন কাটে তার স্বজনরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। 5 বিঘা জমিতে মাত্র 650 গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে 3000 কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা ওইটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওইটা ছেলার পরে শুকাইতাম। শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম। ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই মানে আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও মানে লোক অর্ডার দিছে, ওখানেও দিচ্ছি। সব এলাকায় আমার কফি যাচ্ছে। আমি এটা আমাকে খুব ভালো লাগতেছে, আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই। এখন স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে, এই ছেলে 2টাকে পড়াশোনা করা করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করত। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলাতে বাগান লাগাই। ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। লক্ষ্মীপুরে গত রাতে ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। জেলার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের বিভিন্ন সড়কে পানি জমে থাকায় সকাল থেকে পথচারী ও যানবাহন চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ। লক্ষ্মীপুর পৌরসভার মোবারক কলোনি, পিটিআই মোড়, কলেজ রোড, শামশেরাবাদে হাঁটু সমান পানি জমে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের পাশাপাশি বাসাবাড়ির আশেপাশেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর চিবায় রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টোকিওর নারিতা বিমানবন্দরে প্রায় 7000 যাত্রী আটকা পড়েন। দেশটির আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে চিবা শহরে বৃষ্টিপাত শুরু হয়। 24 ঘন্টায় কমপক্ষে 360 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে শহরটিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাস্তা ও রেলপথ প্লাবিত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার কিছু ফ্লাইট বিলম্বিত হলেও বাতিলের শঙ্কা নেই।
যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার সীমিত করে 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি ভ্রমণকারীদের সন্তান জন্মদানকে বার্থ ট্যুরিজম উল্লেখ করে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম নিয়ে জানবো এবারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার স্বপ্ন দিন দিন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে, হিড়িক পড়ছে ভিসা বাতিলেরও। এমনকি প্রশ্নবিদ্ধ হচ্ছে খোদ মার্কিন সংবিধান। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মূল উদ্দেশ্য বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রবণতা বন্ধ করা। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির আওতায় কারা পড়তে যাচ্ছেন তা বোঝার জন্য আগে বুঝতে হবে বার্থ ট্যুরিজম আসলে কি এবং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধানে আসলে কি রয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় 1868 সালে হওয়া সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বকে বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিতে আইনটি করা হয়। এই সুযোগে শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, আর এটিকেই বলা হয় বার্থ ট্যুরিজম। কিন্তু এমন কি হলো যুগ যুগ ধরে চলে আসা এই আইন ভাঙতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এ নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সব বিদেশি ভ্রমণকারী বার্থ ট্যুরিজম নিষিদ্ধের আওতায় পড়বেন না। যারা একমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তারা নিষিদ্ধের আওতায় পড়বেন। এমনকি অনেক ব্রোকার এজেন্সি রয়েছে যারা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশাল বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেই চক্রকেও ভেঙে দিতে চাইছে ওয়াশিংটন। এছাড়া কূটনীতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও নতুন নির্বাহী আদেশ প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার হার আসলে কতটা? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সবশেষ হিসেব বলছে 2024 সালে দেশটিতে বিদেশি ঠিকানাধারী মায়েদের গর্ভে 9,500-র বেশি শিশু জন্ম হয়েছে। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর তথ্য বলছে, বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর অন্তত 20,000 থেকে 26,000 শিশু জন্ম হয়, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 30টির বেশি দেশ জন্মসূত্রে কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দিয়ে আসছে। তবে শিশুর বাবা মা যে কোনো একজন স্থায়ী বাসিন্দা না হলে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে একই দিনেই 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওকলাহোমা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে 3 দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2010 সালের পরে এটি যুক্তরাষ্ট্রে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে 22 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। এতে করে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়া এবং তা কার্যকরে প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে এলো। দেশটির 50টি অঙ্গরাজ্যের মধ্যে 23টিতে এরই মধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত। এছাড়া ক্যালিফোর্নিয়া, অরেগন ও পেনসিলভেনিয়ায় এই দণ্ড কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে। অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিষাক্ত নাইট্রোজেন গ্যাসের ব্যবহারকে নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। খেলার খবর। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং করছে বাংলাদেশ। 1 উইকেটে 96 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 316 রান। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে 101 রানে আউট হন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবেও প্রথম সেঞ্চুরি এটি। তানজিদের সেঞ্চুরির আগে 50-র দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল। এটি টেস্টে নাজমুলের 7ম 50। যদিও ব্যক্তিগত 84 রানে সাজঘরে ফেরেন তিনি। এর আগে ম্যাচের প্রথম দিন মূল কারিশমা দেখান বাংলাদেশের পেসাররা। আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে নিজেদের প্রথম ইনিংসে অল আউট করেন 198 রানে। পেসার হাসান মাহমুদ শিকার করেন 6 উইকেট।
জাঁকজমকপূর্ণভাবে এবারও ঘরোয়া ফুটবলে দল বদল করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ঘোড়ার গাড়িতে করে ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে বাফুফে ভবনে নিজেদের উপস্থিতি জানান দেয় সাদা কালো শিবির। খেলোয়াড় নিবন্ধন নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন মোহামেডান স্পোর্টিং ক্লাব আঙ্গিনায়। গেল কয়েক বছরে যেমনটা দেখা যায়নি, তবে এবার দলবদল মৌসুমে অন্য সব ক্লাবের চেয়ে বেশ এগিয়ে তারা। দলবদলে যেখানে এখন পর্যন্ত অংশ নিতে পারেনি কয়েকটি ক্লাব, সেখানে সাদা কালো শিবিরে চরম উৎসাহ, উন্মাদনা। মোহামেডান ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলে এবং আমি মনে করি আবহনী, বসুন্ধরা, ব্রাদার্স ইউনিয়ন এবং সেই সঙ্গে ফকিরাপুল আসছে, ওয়ান্ডার্স ক্লাব আসছে, যারাই আসছে না কেন তারাও ভালো দল গঠন করছে। আরামবাগ আসছে এবং তারা ভালো ফুটবল খেলবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। সেই খেলায় মোহামেডান ক্লাব প্রতিটা খেলায় ভালো রেজাল্ট করে চ্যাম্পিয়ন হবে। বসুন্ধরা কিংস থেকে নিবন্ধন করা 7 ফুটবলারের সাথে বৃহস্পতিবার দুপুরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে ফেরায় মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। এবং যে দেশের ক্রীড়াবিদদের যে অবদান, এটা যাতে আমরা যে প্লেয়ার আছি এবং আগের প্লেয়ার সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি, তাহলে আশা করি আমরা এবার জিকোর সাথে গোলরক্ষক হিসেবে রয়েছেন আরো 3 জন। ডিফেন্ডার হিসেবে রহমত মিয়া, সাদুদ্দিন, শাকিল আহাদ তপুর সাথে আছেন আরো 7 খেলোয়াড়। মিডফিল্ডে সোহেল রানা, মুজিবুর রহমান জনিদের পাশাপাশি তারা দলে ভিড়িয়েছে 12 জনকে। আর স্ট্রাইকিং এ সুলেমান দিয়াবাতের সঙ্গী হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম সহ আরো 3 তারকা। আমাদের ইচ্ছা আছে, আমাদের মানসিক শক্তি আছে, আমাদের সাংগঠনিক শক্তি আছে। আমরা বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবল টুর্নামেন্টের অন্যান্য ক্লাব নিয়ে আয়োজন করবে মোহামেডান ক্লাব স্পন্সর। এদিকে ঘরোয়া ফুটবলে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা 19 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।